নমস্কার, সহজে সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি চতুর্থী বিভক্তি নিয়ে আলোচনা করব। চতুর্থী বিভক্তি নিয়ে আমি আলোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। বেশ কিছু সূত্র বার্তিক আমার আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি তারই আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো চতুর্থী বিভক্তি, সম্প্রদান কারক, এমনকি যে কোনো কারক যেগুলি পড়ি সবই খুবই গুরুত্বপূর্ণ। এর পরে পরে অপাদান কারক একদম সপ্তমী বিভক্তি পর্যন্ত আমি আলোচনা করব। তোমরা যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবে। তা দেখো, আজকের চতুর্থী বিভক্তি বিধায়ক প্রথম সূত্র হচ্ছে তুমোর থাচ্ছ ভাব বচনাথ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। দেখো, প্রথমে আমি এর অর্থটা জেনে নিই। তুমুন প্রত্যয়ের অর্থে ভাব বাচ্যে নিষ্পন্ন ঘয়, অচ, অপ, তিন প্রভৃতি প্রত্যয়যুক্ত শব্দ প্রযুক্ত হলে তাতে চতুর্থী বিভক্তি হয়। তুমুন প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত হয় এর আগের ভিডিওতেই বলে দিয়েছি আমি, যে অসমাপিকা ক্রিয়ার জায়গায় আমাদের বাংলায় যেখানে আমরা অসমাপিকা ক্রিয়া বলি আর কি, সেই অসমাপিকা ক্রিয়ার জায়গায় সংস্কৃতে তুমুন প্রত্যয়ের প্রয়োগ হয়। অসমাপিকা ক্রিয়া মানে কি? একটি ধরো বাক্য, সেখানে একটি আমাদের অসমাপিকা ক্রিয়া থাকে, একটি সমাপিকা ক্রিয়া থাকে। সমাপিকা মানে সমাপ্ত, তাই তো? একটা অসমাপ্ত ক্রিয়া, একটা সমাপ্ত ক্রিয়া। এই যে অসমাপ্ত ক্রিয়া, এই অসমাপ্ত ক্রিয়ার জায়গায় আমাদের বাংলায় এই সংস্কৃতে তুমুন প্রত্যয় প্রযুক্ত হয়। তার এই তুমুন প্রত্যয়ের অর্থে ভাববাচ্য নিষ্পন্ন কোন কোন প্রত্যয়গুলো? ঘয়, অচ, অপ, তিন। মাথায় রাখবে এইগুলো। এই কটি প্রত্যয় যুক্ত শব্দ প্রযুক্ত হলে সেই শব্দগুলির উত্তর চতুর্থী বিভক্তি হয়। উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে বোঝালে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। প্রথম উদাহরণ দেখো, বিপ্র জাগায় জাতি। ঠিক আছে, বিপ্র যাগ করতে যাচ্ছে। ঠিক আছে, যাগ করতে যাচ্ছে মানে করতে, সেটা একটা অসমাপিকা ক্রিয়া, আর যাচ্ছে এটা সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছিলাম, এখানে বলাই আছে তুমুন প্রত্যয়, অসমাপিকা ক্রিয়ার জায়গায় তুমুন হয়। তাহলে এই যে করতে যাচ্ছে, যাগ করতে, তাহলে আমাদের এখানে যে জাগায়ও আছে, কি ধাতু আছে? ইয়জ। ইয়জ ধাতুর সঙ্গে তুমুন করে হয় যষ্টুম। তাহলে বিপ্র যষ্টুম মানে যাগ করতে যাচ্ছে। তাহলে এখানে একটা তুমুন প্রত্যয়ের অর্থ আছে। ঠিক আছে, যাগ করতে যাচ্ছে। আচ্ছা, আর দেখো এখানে আমরা তুমুন প্রত্যয়ের অর্থে এখানে আমাদের জাগায়টা এসছে। জাগ আবার কি? জজ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে কিন্তু জাগ হয়। দেখো এই 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 জায়গাটা আমাদের মিলে যাচ্ছে সূত্রের অর্থের সঙ্গে, যে ঘয় প্রত্যয়। দেখো এখানে ঘয় প্রত্যয় করেই জাগ হয়। অতএব এটা একটি ভাববাচ্য নিষ্পন্ন ঘয় প্রত্যয়যুক্ত শব্দ, জাগ। ঠিক আছে, সেই জন্য এখানে জাগের উত্তর চতুর্থী বিভক্তি হয়েছে। দেখো এখানে আমি আরেকটু ভালো করে লিখে দিয়েছি যে এখানে যষ্টুম এই তুমুন প্রত্যয়ের অর্থে ভাব বাচ্যে নিষ্পন্ন ঘয় প্রত্যয়ের দ্বারা, ঘয় প্রত্যয় যশ তাদের সঙ্গে ঘয়, যাক শব্দ নিষ্পন্ন হয়েছে, আর তাতে চতুর্থী বিভক্তি হয়েছে। এই জন্য এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে আমরা কীভাবে লিখব? যে আমাদের রেখাঙ্কিত পদটিতে তুমোর থাচ্ছ ভাব বচনাথ, এই সূত্র অনুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। দেখো এরপরে আমি আরও কিছু উদাহরণ তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। ব্রাহ্মণ পাকায় গচ্ছতি। ব্রাহ্মণ পাক মানে রান্না করতে যাচ্ছে, এর বাংলা অর্থ হলে মানে এটা একটা অসমাপিকা তুমুন প্রত্যয়ের অর্থ একটা এসেই যাচ্ছে এখানে, পচযুক্ত তুমুন করে পকতুম। ঠিক আছে, পকতুমের একটা অর্থ আছে এখানে, আবার পচের সাথে ঘয় করে কিন্তু পাক হয়, যেটা এখানে পাক। সেই জন্য যেহেতু ঘয় প্রত্যয় যুক্ত হয়েছে আর তুমুন প্রত্যয়ের একটা অর্থ আছে, সেই জন্য এখানে পাকের আমাদের এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। একইভাবে দেখো, বালক ভোজনায় আগচ্ছতি, বালক ভোজন করতে আসছে। ঠিক আছে, মানে এখানে তুমুন প্রত্যয়ের অর্থ আছে। ভোক্তুম, ভুজ ধাতুর সঙ্গে তুমুন করে ভোক্তুম হয়। আবার এই যে ভোজ আছে, সেটা ভুজ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে ভোজও আছে, মানে এটি একটি এখানে যে প্রত্যয় আমাদের বলা আছে আমাদের সূত্রে, সেই প্রত্যয় যুক্ত হচ্ছে। তাই তুমুন প্রত্যয়ের অর্থে ভাববাচ্য নিষ্পন্ন এই ঘয় প্রত্যয় যুক্ত হওয়ার জন্য ভোজের সঙ্গে চতুর্থী বিভক্তি যুক্ত হয়ে হয়েছে ভোজনায়। বোঝা গেল? আর যেরকমভাবে প্রথম সূত্র বলে দিলাম লিখতে হবে পরীক্ষায় এলে উদাহরণ, ঠিক সেরকমভাবে প্রত্যেক কটা উদাহরণ তোমরা লিখবে। পরের সূত্র দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মন্যীয় কর্মণ্য না দরে বিভাষা ও প্রাণীসুর। এটা সন্ধিযুক্ত পদ, তোমরা বুঝতেই পারছো, আমি তবু বলে দিচ্ছি মানে সন্ধি বিযুক্ত করে। মন্য কর্মণি অনাদরে বিভাষা অপ্রাণীষু। সূত্রের অর্থ দেখো, অনাদর বোঝালে দিবাদিগণীয় মন ধাতুর কর্মে
বিকল্পে চতুর্থী ও দ্বিতীয়া হয়। কর্মে সাধারণত কোন বিভক্তি হয়? দ্বিতীয়া হয়, কিন্তু এখানে যদি এই টার্মগুলো যদি থাকে অনাদর বোঝাতে হবে আর মন ধাতু থাকতে হবে, সেই যে মন ধাতুটা অবশ্যই দ্বিবাদিগণীয় হবে, অন্য গণীয় মন ধাতু হলে কিন্তু হবে না। মন ধাতু থাকবে এবং সেই মন ধাতুটি দ্বিবাদিগণীয় হবে। দ্বিবাদিগণীয় মন ধাতু আমরা কী করে বুঝবো? যদি আমাদের জফলা যুক্ত হয়, যে সমস্ত ধাতুর সঙ্গে আমরা জফলা যুক্ত হয় একটা করে, সেগুলোকে আমরা দ্বিবাদিগণীয় বলে জানবো। ঠিক আছে, তাহলে এই কটি যদি অনাদর দ্বিবাদিগণীয় মন, এই কটা জিনিস থাকলে আমাদের কর্মে বিকল্পে চতুর্থী হবে। আবার দেখো, কর্মটি যদি অপ্রাণী, তাহলে এখানে আর একটা জিনিস যুক্ত হলো, কর্মটি যদি অপ্রাণী হয় তবেই কিন্তু অনাদরে দ্বিবাদিগণীয় মন ধাতুর যোগে দ্বিতীয় চতুর্থী হয়। তাহলে কি কি হলো? অনাদর, অপ্রাণী আর দ্বিবাদিগণীয় মন, যদি এই কটি জিনিস আমাদের থাকে তবে কিন্তু কর্মে বিকল্পে চতুর্থী ও দ্বিতীয় বিভক্তি হয়, না হলে শুধু দ্বিতীয় হয়, চতুর্থী হয় না। দেখো এখানে লিখে দিয়েছি আমি, তবে নৌ, কাক, অন্ন, সুখ, শৃগাল এই 5টি শব্দ বাদ দিয়ে, অর্থাৎ এই 5টি শব্দে কেবল দ্বিতীয় হয়। এখানে যেরকমই হোক না কেন এই 5টি শব্দে আমাদের শুধুমাত্র দ্বিতীয় হয়, চতুর্থী হয় না। যেমন দেখো নৌ, এই শব্দটি কিন্তু যেহেতু অপ্রাণী, নৌ একটি অপ্রাণী শব্দ, ঠিক আছে, অতএব এখানে দ্বিতীয় এবং চতুর্থী দুটি হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বার্তিক বলা হয়েছে যে নৌ, কাক, অন্ন, সুখ, শৃগাল, এই শুধুমাত্র এই 5টি শব্দের ক্ষেত্রে দিতেই হবে, চতুর্থী হবে না। তাই এখানে নৌ শব্দ অপ্রাণী, হ্যাঁ, আর অনাদর দ্বিবাদিগণীয় মন ধাতু যুক্ত হওয়া সত্ত্বেও নৌ শব্দে কিন্তু আমাদের চতুর্থী হবে না, শুধুমাত্র দ্বিতীয়ই হবে। তাহলে বার্তিকটি আমাদের কি? বার্তিকটি একটু বলে দিই। অপ্রাণী স্মৃতি, অপনীয় নৌ কাকান্ন, সুক ও শৃগাল বর্জ্য স্মৃতি বাচ্চম। ঠিক আছে, অপ্রাণীষু ইতি অপনীয় নৌ কাক অন্ন সুখ শৃগাল বর্জেষু ইতি বাচ্চম। আমি সন্ধি বিযুক্ত করে তোমায় দেখিয়ে দিলাম। এখানে একটা উদাহরণ দেখো, না হং না হং মানে ন যুক্ত অহ, না হং তুয়াং নাবং মন্নে, মানে আমি তোমাকে নৌকাও মনে করি না। যাই হোক, নৌকা, তার নৌ শব্দের সঙ্গে নাবং, যেহেতু আমাদের দেখো এখানে আমি তোমাকে নৌকাও মনে করি না, ঠিক আছে, ধরো কেউ কাউকে বলছে, মানে তাকে সে অনাদর করছে, অবজ্ঞা করছে, আমি তোমাকে এরকম তুচ্ছ মনে করি, মানে এরকম একটা অর্থ আসছে এখানে। তাহলে এখানে একটা অনাদর ভাব আছে। আর দেখো এখানে মন ধাতুর সঙ্গে এখানে জফলা যুক্ত আছে, মন নেই, তাহলে দ্বিবাদিগণ, তাহলে এখানে দ্বিবাদিগণীয় মন ধাতু। আমি আগেও বলেছি যে যে সমস্ত ধাতুর সঙ্গে জফলা যুক্ত হয় সেই সমস্ত ধাতুগুলি দ্বিবাদিগণীয় হয়। তাহলে এখানে মন নেই, জফলা আছে, সেই জন্য এটা দ্বিবাদিগণীয়। তাহলে এখানে অনাদর বোঝাচ্ছে, দ্বিবাদিগণীয় মন ধাতু থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এটা চতুর্থী হচ্ছে না, দ্বিতীয়া হচ্ছে। প্লাস নৌটাও অপ্রাণী, আমাদের এখানে বলা আছে, সবকটি নিয়ম কিন্তু এখানে আমাদের চলে আসছে। অনাদর, তারপরে হচ্ছে আমাদের দ্বিবাদিগণীয়, অপ্রাণী, তা সত্ত্বেও এখানে আমাদের দ্বিতীয়া হয়েছে, চতুর্থী হয়নি। শুধুমাত্র এই বার্তিকটির জন্য নৌ, কাক, অন্ন, সুখ, শৃগাল এই 5টি শব্দে চতুর্থী হবে না, শুধুমাত্র দ্বিতীয়া হবে। দেখো এরপরে দেখো, অহং তুয়াং ত্রিনায় ব্যাকরে দেখো ত্রিনম ন মন্নে, এটা আমাদের মেন যে সূত্র করলাম তারই উদাহরণ, বুঝতেই পারছো তোমরা। আমি অহং তুয়াং, হসন্ত আমাদের এখানে অনুস্বরটা ভুল হয়ে গেছে, দেখো আমি তোমাকে তৃণও মনে করি না। অনেক সময় কিন্তু যখন কেউ কারোর সঙ্গে কারোর ঝগড়া হয় তখন তাকে তুচ্ছ করবার জন্য বলে যে আমি তোমাকে তৃণও মনে করি না, মানে ঘাসও তোমাকে তুচ্ছ মনে করি। তাহলে এখানে অবজ্ঞা বোঝাচ্ছে, এখানে দ্বিবাদিগণীয় মন ধাতু যুক্ত হচ্ছে। আর তৃণ আমাদের এখানে অপ্রাণী একটি শব্দ, ঠিক আছে, তৃণ অপ্রাণী, প্রাণী নয়, তৃণ শব্দের ঘাস। তাহলে আমাদের সবকটি নিয়ম এখানে মিলে যাচ্ছে। আবার 5টি যে আমাদের বার্তিকে যে 5টি শব্দের কথা বলা হচ্ছে, সেই 5টি শব্দের মধ্যেও পড়ছে না, নৌ, কাক, অন্ন, সুখ, শৃগাল, তৃণ একদম আলাদা। অতএব সবকটি নিয়ম মিলে যাওয়ার ফলে আমাদের কিন্তু আমরা যে সূত্রটি বললাম যে মন্য কর্মণ্য না আদার বিভাষর প্রাণীষু, সেই সূত্রানুসারে এখানে বিকল্পে কর্মে বিকল্পে চতুর্থী এবং দ্বিতীয়া হয়েছে, মানে এখানে চতুর্থীও হবে, তৃণতে দ্বিতীয়াও হবে। দেখো যদি আমাদের উদাহরণে এরকমভাবে যদি কোশ্চেনে দেয় অহং তাং তৃণায় ন মন্নে, যদি তৃণায় দেয় সেক্ষেত্রেও একই হবে, যদি অহং তাং তৃণম ন মন্নে সেক্ষেত্রেও একই হবে, শুধুমাত্র বিভক্তিটা চেঞ্জ হয়ে যাবে, একটা কর্মে চতুর্থী, একটা কর্মে দ্বিতীয়া। কিরকমভাবে লিখবে দেখো, রেখাঙ্কিত পদ্ধতিতে মন্য কর্মণ্য না দরে বিভাষা অপ্রাণীষু, এই সূত্র অনুসারে অনাদরে দ্বিবাদিগণীয় মন ধাতুর কর্মে চতুর্থী অবলিক দ্বিতীয়া, মানে যেটাই আসো সেটাই লিখবে, চতুর্থী বা দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটু বলে দিই যে যদি অনেক সময় উদাহরণ তোমাদের আসে যে কর্মে চতুর্থীর উদাহরণ দাও, তাহলে কিন্তু এটি আদর্শ উদাহরণ, অহং তোয়াং তৃণায় ন মন্নে, কর্মে চতুর্থীর উদাহরণ দাও। দেখো এরপরে দেখো, যেটা আমি আগেও বলেছি, মন ধাতুর দ্বিবাদিগণীয় বোঝা যায় মন্য, এই মন্য জফলাটা যুক্ত হওয়ার জন্য।
আর যদি আমাদের মন ধাতু দ্বিবাদিগণীয়, এটা আমি আগেও বললাম, এখন আরেকবার বলছি, এখানে লিখে দিয়েছি আমি, যদি আমাদের এই মন ধাতুটি দ্বিবাদিগণীয় না হয়, অনেক সময় তনাদি, যে তনাদিগণীয় কিন্তু মন ধাতু হয়, কিন্তু এই তনাদিগণীয় মন ধাতু যদি হয় সেক্ষেত্রে কিন্তু তার যোগে চতুর্থী হবে না, শুধু দ্বিতীয়াই হবে। এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, না হং তোয়াং ত্রিনং মন্নে, এখানে দেখো জফলা যুক্ত হয় 9 বয়, অতএব এই মন ধাতুটা তনাদিগণীয়, সেই জন্য এর সঙ্গে যুক্ত তৃণ, এখানে কিন্তু চতুর্থী হবে না, শুধুমাত্র দ্বিতীয়া হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। এরপরে আমি চতুর্থী বিভক্তি বিধায়ক আরও কিছু সূত্র 2-1টি এখনও বাকি আছে, সেগুলি করাবো। আর যদি তোমাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে।